হ্যালো, এইচএসসি 2026 ব্যাচ। কি অবস্থা সবার? এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা, রিয়েল নাম্বার অ্যান্ড ইনইকুয়ালিটিস চ্যাপ্টারের লেকচার 1-এ তোমাকে স্বাগত। প্রথম শুরু করতেছি গণিতবিদ লিওপোল্ড ক্রোনেকার এর একটা উক্তি দিয়ে। উনি বলেছেন, গড মেড দ্য ইন্টিজার্স, অল এলস ইজ ওয়ার্ক অফ ম্যান। কথাটার মানে হলো, আমরা গড বলি, আল্লাহ বলি, খুদা বলি, ঈশ্বর বলি, ভগবান বলি, উনি পূর্ণ সংখ্যা সৃষ্টি করেছেন, আর বাকি সব সৃষ্টি আমাদের মানব জাতির, মানুষের। এটা জাস্ট একটা উক্তি, এটা দিয়ে শুরু করলাম। আমাদের পরবর্তী টপিক হলো সংখ্যা এর মৌলিক ভিত্তি অঙ্ক। অঙ্ক হলো গণনার মৌলিক ভিত্তি। তাহলে কোণের ভিত্তিতে ব্যাপারটা একটু বুঝি। সেটা হচ্ছে, এই যে দেখো, আমরা কোণ কাকে বলে? কোণ হচ্ছে যেখানে দুটি রেখা পরস্পর ছেদ করে তাকেই কোণ বলে। এই যে আমরা এখানে একটা রেখা নিলাম, অতঃপর এখানে আরেকটা রেখা নিলাম, রেখাদ্বয় যেখানে ছেদ করছে এই ছেদবিন্দুতে আমরা একটা কোণ পাবো। রেখাদ্বয়ের ছেদবিন্দুতে আমরা একটা কোণ পাবো, এটা একটা অ্যাঙ্গেল থিটা। তাহলে দেখো, কোণের ভিত্তিতে আমরা অঙ্ককে নির্ধারণ করব। সেটা হচ্ছে এই যে ওয়ান এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে একটা, যেহেতু একটা অ্যাঙ্গেল তাহলে সেটা হচ্ছে কি, এর মান হচ্ছে 1। এবার টু এ হচ্ছে অ্যাঙ্গেল দুইটা, থ্রি এ হচ্ছে অ্যাঙ্গেল তিনটা, ফোর এ হচ্ছে অ্যাঙ্গেল চারটা, ফাইভ এ হচ্ছে অ্যাঙ্গেল পাঁচটা, 1 2 3 4 এবং 5। সিক্স এ হচ্ছে অ্যাঙ্গেল ছয়টা, 1 2 3 4 5 6। 7 এ অ্যাঙ্গেল হচ্ছে 7টা, এভাবে করে 7টা, আপ টু 9 পর্যন্ত। 9 অ্যাঙ্গেল হচ্ছে 9টা। জিরো অ্যাঙ্গেল মানে হচ্ছে এটা একটা জিরো গঠন করছে, বক্র রেখা দিয়ে একটা বৃত্ত গঠন করছে বা উপবৃত্ত গঠন করছে, যেটাতে কোনো কোণ সৃষ্টি হয় নাই। এই লজিকে কোণ সৃষ্টি হয় নাই। কোন লজিকে? এই যে দুটি রেখা পরস্পর ছেদ করলে, দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে কোণ সৃষ্টি হয়, ওই লজিকে হয় নাই। আমরা যদি চিন্তা করি, বৃত্ত চিন্তা করি, তাহলে বৃত্ত হিসাবে এটার একটা কোণ আছে, সেটা হচ্ছে কি 360 ডিগ্রি কোণের মান। তাইলে এই ক্ষেত্রে যেহেতু সরল রৈখিক কোণ সৃষ্টি হয় নাই, সেহেতু এর মান হিসেবে ধরা হয়েছে কি 0। তার মানে 1 থেকে 0 পর্যন্ত এই অঙ্কের আবিষ্কার করছে মরক্কোর মুসলিম গণিতবিদ। এরপরে আমরা গণনার মৌলিক ভিত্তির মাধ্যমে তোমাদের রিয়েল নাম্বার অ্যান্ড ইনইকুয়ালিটিস এর প্রথম টপিক শুরু করব। এই যে গণনা করার জন্য আমরা 1 থেকে 0 পর্যন্ত করলাম, এটা হচ্ছে গণনার প্রকাশ পদ্ধতি। গণনার প্রকাশ পদ্ধতি, গণনার প্রকাশ। তাইলে এই যে গণনার প্রকাশ, এটা সর্বপ্রথম গণনা প্রকাশ করার জন্য কিসের সৃষ্টি করছে? অঙ্কের সৃষ্টি করছে। অঙ্ক বা ইংরেজিতে যেটাকে আমরা ডিজিট হিসেবে চিনি। তাহলে গণনার প্রকাশ থেকে আমরা পাবো অঙ্ক, অথবা যেটাকে আমরা বলতে পারি ডিজিট। অঙ্ক অথবা ডিজিট। তাহলে অঙ্ক অথবা ডিজিট কয়টা? অঙ্ক অথবা ডিজিট হচ্ছে আমার টোটাল 10টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক অথবা ডিজিট। তাহলে এখন খেয়াল করো, এই অঙ্ক অথবা ডিজিট যেটা, সেটা হচ্ছে গণনার মৌলিক ভিত্তি। গণনার মৌলিক ভিত্তি, গণনার মৌলিক ভিত্তি। এখন এই যে আমরা অঙ্ক বলতেছি, অঙ্ক থেকেই কিন্তু সংখ্যার উৎপত্তি। অঙ্ক থেকে কিসের উৎপত্তি স্যার? সংখ্যার উৎপত্তি। অঙ্ক থেকে আমরা পাবো বিভিন্ন ধরনের সংখ্যা, অঙ্ক থেকে পাবো সংখ্যা বা নাম্বার। সংখ্যা বা নাম্বার। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখন এই যে সংখ্যা আসলো, সংখ্যাকে আমরা প্রকারভেদ করব। সংখ্যা এর একটা প্রকারভেদ হচ্ছে বাস্তব সংখ্যা, যেটা আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারের টপিক সংখ্যা। তাহলে এই যে সংখ্যাকে আমরা প্রকারভেদ করব, কিসের ভিত্তিতে প্রকারভেদ করব? যে কোনো একটা প্রকারভেদ করা বা যে কোনো ক্লাসিফিকেশন করার জন্য অবশ্যই একটা বেস বা ভিত্তি লাগবে। তাহলে
সংখ্যা বা নাম্বারকে ক্লাসিফাইড করার জন্য একটা বিশেষ ধরনের ইকুয়েশন ব্যবহার করা হয়েছে। ইকুয়েশন সলভ করে এর যে মান পাওয়া যাচ্ছে সেই প্রাপ্ত মানের ভিত্তিতে সংখ্যাটাকে প্রকারভেদ করছে। আমি আগে প্রকারভেদটা লিখে ফেলি, তারপর ইকুয়েশনটা বোঝাবো। সংখ্যাকে আমরা দুই ভাগ করব। সংখ্যাকে সংখ্যার প্রথম যেটা প্রকারভেদ সেটা হলো বাস্তব সংখ্যা, আর দ্বিতীয় প্রকারভেদটা হলো অবাস্তব সংখ্যা। প্রথম প্রকারভেদটা হচ্ছে বাস্তব, আর দ্বিতীয় প্রকারভেদটা হচ্ছে অবাস্তব অথবা কাল্পনিক অথবা জটিল। অবাস্তব, কাল্পনিক অথবা জটিল। তাইলে কিসের ভিত্তিতে করা হয়েছে এবার আমরা সেটা একটু দেখি। বাস্তব সংখ্যাকে আমরা একটা ইকুয়েশন লিখলাম, আদর্শ দ্বিঘাত সমীকরণ এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের একটা এক্সাম্পল, একটা দ্বিঘাত সমীকরণের এক্সাম্পল। তাহলে এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণটাকে আমরা সমাধান করব। সমাধান মানে এক্স এর অজানা মান বের করব। তাহলে এক্স এর অজানা মান যদি বের করতে যাই, এক্স স্কয়ার ইকুয়াল পক্ষান্তর করলে 1 আসে, তারপর আমরা পাচ্ছি এক্স ইকুয়াল রুট 1। রুট 1 মিন্স হচ্ছে এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি কি, এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা প্লাস মাইনাস 1। তাহলে এক্স এর ভ্যালু আমরা পাইলাম প্লাস মাইনাস 1। যেখানের মধ্যে আমরা যে প্লাস মাইনাস 1 পাইলাম, এই প্লাস মাইনাস 1 এটা হচ্ছে স্যার বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। পুনরায় আমরা অবাস্তব সংখ্যা কিভাবে ক্রিয়েট হয়েছে সেটা দেখি। সেটা হলো আমরা আরেকটা ইকুয়েশন নিচ্ছি, এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0। এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 যদি হয়, এটাকে আমরা সমাধান করতে গেলে পাচ্ছি এক্স স্কয়ার ইকুয়াল মাইনাস 1 বা এক্স ইকুয়াল রুট মাইনাস 1। এক্স ইকুয়াল রুট মাইনাস 1। আমরা এতদিন পর্যন্ত হয়তো জেনে আসছি রুটের ভিতরে কখনো মাইনাস হতে পারে না। রুটের ভিতরে মাইনাস হলে সেটা অসংজ্ঞায়িত, অনির্ণয় বা অনির্ধারিত হয়। তাহলে রুটের ভিতরে মাইনাস 1 হওয়া যাবে না। রুটের ভিতরে এটা যেহেতু মাইনাস 1 আসছে, এটাকে গণিতবিদরা ধরে নিচ্ছেন এটার একটা মান আছে, মান হিসেবে ধরে নিচ্ছেন একটা সিম্বল, সেটা হচ্ছে আই। আই মিন্স হচ্ছে ইমাজিনারি নাম্বার আই। আই হচ্ছে কি ইমাজিনারি, ইমাজিনারি ইমাজিনারি ইমাজিনারির সিম্বল হচ্ছে কি আই। আই ইকুয়াল এক্স ইকুয়াল রুটের ভিতরে মাইনাস 1, রুট ওভার মাইনাস 1, রুট মাইনাস 1, রুট মাইনাস 2, রুট মাইনাস 3, রুট মাইনাস 5 আপ টু রুট মাইনাস n। সবকিছুর জন্য অবাস্তব বা কাল্পনিক সংখ্যা এভাবে করেই আসছে। তাহলে আমরা যে সংখ্যা থেকে কিসের ভিত্তিতে আমরা বাস্তব আর অবাস্তব আলাদা করলাম, সেটা হচ্ছে সংখ্যা থেকে আমরা আলাদা করলাম একটা সমীকরণের মাধ্যমে। সমীকরণটা কি, একটা দ্বিঘাত সমীকরণ, সেটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। অথবা এভাবে না বলে আমরা আরেকভাবে বলতে পারি, এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 না দিয়ে আমরা একটা জেনারেল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এ এক্স স্কয়ার মাইনাস সি ইকুয়াল 0। এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে আমরা সবসময় বাস্তব সংখ্যা পাবো। আবার তোমার এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আরেক ধরনের দ্বিঘাত সমীকরণ, এক্স স্কয়ার প্লাস সি ইকুয়াল 0। এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে আমরা অলওয়েজ অবাস্তব, কাল্পনিক বা জটিল সংখ্যা পাবো। আচ্ছা, আমি এদের নামটা একটু লিখে দিই। এটা হচ্ছে আনরিয়েল, ইমাজিনারি or complex।
কমপ্লেক্স নাম্বার, অবাস্তব, কাল্পনিক বা জটিল সংখ্যা। তাইলে আমরা সংখ্যা থেকে বাস্তব আর অবাস্তব সংখ্যার কিভাবে সৃষ্টি সেটা বুঝতে পারলাম। তো এখন আমরা আলোচনা করব বাস্তব সংখ্যার প্রকারভেদ নিয়ে। বাস্তব সংখ্যা কত প্রকার ইন ডিটেইলসে সেটা আলোচনা করব। আমাদের অবাস্তব, কাল্পনিক বা জটিল সংখ্যার আলোচনা হচ্ছে জটিল সংখ্যা অধ্যায় 3-এ। তাইলে বাস্তব সংখ্যাকে এখন আমরা প্রকারভেদ করব। বাস্তব সংখ্যাকে যদি প্রকারভেদ করতে যাই তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে মৌলিকতার ভিত্তিতে দুই প্রকার, মূলদীয় ধর্মের ভিত্তিতে দুই প্রকার, মৌলিকতার ভিত্তিতেও দুই প্রকার, মূলদীয় ধর্মের ভিত্তিতেও দুই প্রকার। মূলদীয় ধর্মের ভিত্তিতে বা মূল ধর্মের ভিত্তিতে আমরা বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারি। মূলদ ধর্মের ভিত্তিতে, মূলদ ধর্মের ভিত্তিতে আমরা বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করব। দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে ইংরেজি নাম রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। অমূলদ সংখ্যার ইংরেজি হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার। তাহলে এই যে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কি বা মূলদ সংখ্যা চেনার উপায় কি, অমূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চেনার উপায় কি, আমরা এখন চেনার উপায়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা মূলদ সংখ্যা চেনার উপায়গুলো নিয়ে আলোচনা করব। মূলদ সংখ্যা চেনার উপায়। প্রথম নাম্বার 1 সেটা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা মূলদ সংখ্যার সংখ্যা যদি বলি, সংজ্ঞা যদি বলি, তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায়, তাকে বলা হবে মূলদ সংখ্যা। পি বাই কিউ আকার। এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কিউ কখনো কি হতে পারবে না স্যার, জিরো হতে পারবে না। কিউ কখনো জিরো হতে পারবে না, তার মানে কোনো ভগ্নাংশের হর জিরো হতে পারবে না। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাইলে মূলদ সংখ্যা, আর প্রকাশ করা না গেলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই যে পি বাই কিউ আকারটা কি, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি আগে। পি বাই কিউ আকারটা হচ্ছে, কথার কথা আমি একটা এক্সাম্পল লিখলাম 4। এই 4 সংখ্যাটাকে আমরা 4/1 আকারে লিখতে পারি, তাহলে এটাতে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। আবার আমি আরেকটা সংখ্যা লিখলাম √2। তোমরা ক্লাস 9-10 এ পড়ে আসছো, প্রমাণ করো যে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা, √11 অমূলদ সংখ্যা, এরকম অনেক এক্সাম্পল পড়ে আসছো। তাইলে √2 কে তো আমরা এভাবে লিখতে পারি, √2 কে আমরা √2/1 লিখতে পারি, তাও কিন্তু মানটা √2, এবং এটাকে পি বাই কিউ আকারেও প্রকাশ করা হয়েছে। কিন্তু এখন ঝামেলা হইলো কোন জায়গায়, সেটা হচ্ছে তোমার পি বাই কিউ আকারে প্রকাশের মধ্যে কিউ কখনো জিরো হতে পারবে না। সব বইয়ে এই শর্তটা দেওয়া আছে, বাট এখানে শর্ত আরেকটা আছে, সেটা হচ্ছে কিউ নট ইকুয়াল টু 0 এবং
কিউ নট ইকুয়াল টু 1, কিউ 0 এবং 1 একটা হিসাবেও ব্যবহার হবে না মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার ক্ষেত্রে। তার মানে আমরা কিউ হিসেবে 1 ব্যবহার করতে পারবো না। গেল। আরেকভাবে তো আমরা মূলদ সংখ্যাকে প্রকাশ করতে পারি, কথার কথা এই যে √2 অমূলদ সংখ্যা সেটা আমরা জানি। √2 কে আমরা এভাবে লিখতে পারি, √2 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই √2, 2 ডিভাইডেড বাই √2, কারণ এটাকে ভেঙে লিখলে হয় √2 ইন্টু √2 ডিভাইডেড বাই √2, তার মানে হচ্ছে রেজাল্টটা √2 আসে। এখন খেয়াল করো, কাটা দিয়ে কাটা তুলতে গিয়ে আমরা কাটাটা নিজের গায়ে বিঁধে ফেলছি। সেটা হচ্ছে প্রমাণ করতে বলছে আমাকে √2 অমূলদ সংখ্যা। তো আমি করলাম কি, আমরা জানি যে অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এটাকে মূলদীয় ফরম্যাটে লিখতে গিয়ে আমরা পি ডিভাইডেড বাই কিউ আকারে লিখলাম। পি ডিভাইডেড বাই কিউ আকারে লিখতে গিয়ে কিউ নিজেই একটা কি দিয়ে দিছি, অমূলদ সংখ্যা, যেটা প্রমাণ করতে বলছে সেটাই আমরা এখানে লিখে দিলাম। মানে কাটা, যেটা কাটা দিয়ে কাটা তুলতে যাব ওই জায়গায় কাটাটাই আমার কি হয়ে গেল, কাটাটাই গায়ে বিঁধে গেল। তাইলে এভাবেও লিখা যাবে না, তার মানে কিউ এর মানটা কি হতে পারবে না স্যার, কিউ এর মানটা অমূলদ হতে পারবে না, কিউ নট ইকুয়াল অমূলদ। কিউ অমূলদ হইলেও কি হতে পারবে না, আমরা মূলদ সংখ্যা প্রকাশ করতে পারবো না। তাহলে মূলদ সংখ্যা পাওয়ার বা মূলদ সংখ্যা প্রকাশ করার টোটাল 3টা কন্ডিশন। মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কথাটা ঠিক আছে, বাট এখানে কিউ এর মানটা কি হতে পারবে না স্যার, কিউ এর মানটা কখনো 0 হতে পারবে না, কিউ এর মানটা কখনো 1 হতে পারবে না, কিউ এর মান কখনো অমূলদ হতে পারবে না। গেল, প্রথম চেনার উপায় আমরা ভালোভাবে বুঝলাম আশা করি। না বুঝলে তোমরা ভিডিওটা একটু কি করবা, ভিডিওটা একটু স্পিড আপ ডাউন করে তোমরা দেখে নিবা। দ্বিতীয় যে শর্ত মূলদ সংখ্যা চেনার, সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক কি, কথার কথা আমি লিখলাম 2.50, তার মানে হচ্ছে দশমিকের পরে একটা নির্দিষ্ট ডিজিট পর সংখ্যাটা শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আর 2 নম্বরে যেটা অমূলদ সংখ্যা, এখানে সসীম দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, আর অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক হচ্ছে অমূলদ সংখ্যা। অসীম দশমিক কি, অসীম দশমিক হচ্ছে 2.3034 ডট ডট, এভাবে আমরা ডট ডট আকারে দিলাম, এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক মানে মানটা চলতে থাকবে, এই যে ডট 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 আকারে দিলাম, এই ডটের একটা নাম আছে, ডটের নামটা একটু বলে দিই। ডট, 3টা ডটের মধ্যে প্রথম ডটের নাম হচ্ছে এন্ড, দ্বিতীয় ডটের নাম হচ্ছে সো, তৃতীয় ডটের নাম হচ্ছে অন। এন্ড সো অন পড়া হয়, বাংলায় বললে তাদেরকে বলা হয় এবং আর ও, এবং আরো, মানে যে সংখ্যাগুলো আমরা বসিয়েছি এরপরে আরো সংখ্যা আছে, অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, আমরা ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। তাইলে অমূলদ সংখ্যা কারা, অমূলদ সংখ্যা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আর মূলদ সংখ্যা কারা, মূলদ সংখ্যা হচ্ছে কারা, সসীম দশমিক সংখ্যা। আসি এবার তৃতীয় চেনার উপায়। 3 নাম্বার যে চেনার উপায়টা, সেটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা কি, কথার কথা আমি লিখলাম 3.33, মাথার উপরে পৌনঃপুনিক চিহ্ন দিলাম, মাথার উপরে ডট দেওয়া, এটা হচ্ছে চিহ্নটার নাম হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। এই চিহ্নটার নাম কি স্যার, আবার রিপিট করতেছি, এটা হচ্ছে পৌনঃপুনিক, পৌনঃপুনিক। তার মানে সংখ্যাটা বারবার 3 এভাবে যত ডিজিট পর্যন্ত আমার প্রয়োজন তত ডিজিট পর্যন্ত আমরা নিতে পারবো, এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আর অমূলদ সংখ্যা চেনার উপায় হচ্ছে কি, অমূলদ সংখ্যা চেনার উপায় হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা।
অমূলদ সংখ্যার চেনার 3 নম্বর উপায় হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা। অনাবৃত দশমিক সংখ্যা, তাহলে অনাবৃত দশমিক সংখ্যা কোনটা? অনাবৃত দশমিক সংখ্যার एग्जांपल আমরা পাই এর ভ্যালুটা নিতে পারি 3.1415926 এভাবে করে নিলাম, 1415926 এভাবে করে নিলাম। তাহলে এইখানে রিপিটেড নাম্বার নাই, দেখো রিপিটেড নাম্বার 1415926 ডট ডট, এখানে নাম্বারগুলো রিপিট হচ্ছে না, আর এখানে নাম্বারগুলো কি হবে? আবৃত দশমিকে নাম্বারগুলো রিপিট হবে, একই সংখ্যা বারবার আসবে। তাইলে আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যার মূলদ ধর্মের ভিত্তিতে যে প্রকারভেদ তাদের চেনার তিনটা উপায় শিখলাম। এখন এই অমূলদ সংখ্যা চেনার আর একটা বড় উপায় আছে, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখতেছি। দেখো অমূলদ সংখ্যা চেনার সবচেয়ে বড় উপায় যেটা, সেটা হচ্ছে রোটোবার মৌলিক সংখ্যা। সেটা হচ্ছে সবচেয়ে বড় উপায় যেটা, সেটা হচ্ছে রোটোবার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, রোটোবার মৌলিক সংখ্যা। এবার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদের উৎপাদক 1 এবং সেই নিজে। যে সকল সংখ্যার উৎপাদক 1 এবং সে নিজে, তাকে বলা হবে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার एग्जांपल কি কি? ক্লাস 9 10 এ তোমরা পড়ছো, প্রমাণ করো যে √2 অমূলদ সংখ্যা। √2 এটা একটা অমূলদ সংখ্যা। √2, √3, √5, √7, √11 এরা সবাই কি? অমূলদ সংখ্যা। তাইলে একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে এই যে √2টা হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এটা হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2। বাকি সকল সংখ্যা হচ্ছে বাকি সকল বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা। বিজোড় সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা পাবো, জোড় সংখ্যার মধ্যে আর কোনো মৌলিক সংখ্যা পাওয়া যাবে না, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা রোটোবার মৌলিক সংখ্যা √2, √3, √5, √7, √13, √17 এভাবে করে আমরা কি পাবো? যাবতীয় সব অমূলদ সংখ্যা পাবো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এর পরবর্তীতে এখন আমরা এরপরে যে বিষয়টা ভাগ করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যাকে এখন আমরা আরেকভাবে ভাগ করব। আসি, বাস্তব সংখ্যাকে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা ভাগ করছি। অমূলদ সংখ্যার ডিসকাশন আমাদের খুব বেশি না করলেও চলবে, আমরা এখন যাব মূলদ সংখ্যার ডিসকাশনে। তাহলে এখন আমরা মূলদ সংখ্যাকে প্রকারভেদ করব। মূলদ সংখ্যাকে আমরা প্রকারভেদ করব। মূলদ সংখ্যাকে কিভাবে প্রকারভেদ করা যায়? মূলদ সংখ্যাকে কিসের ভিত্তিতে প্রকারভেদ করব? ফার্স্টে আমরা বাস্তব সংখ্যাকে মূলদ ধর্মের ভিত্তিতে প্রকারভেদ করছি, মূলদ আর অমূলদ। এরপরে এখন আমরা মূলদ সংখ্যাকে প্রকারভেদ করব। মূলদ সংখ্যাকে দুই ভাগে প্রকারভেদ করা যায়, একটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে প্রকারভেদ করতে পারি। মূলদ সংখ্যার প্রথম প্রকারভেদটা হলো মূলদ সংখ্যার প্রথম প্রকারভেদটা হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার আর ভগ্নাংশের অপর নাম হচ্ছে
ফ্র্যাকশন। পূর্ণ সংখ্যা বা ইন্টিজারকে আমরা প্রকারভেদ করতে পারি। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কারা, আগে তাদেরকে চিনি। পূর্ণ সংখ্যা হচ্ছে -1, 0, +1, +2, এরা হচ্ছে পূর্ণ সংখ্যা। এরকম আরো পূর্ণ সংখ্যা আছে। আর ভগ্নাংশ বা ফ্র্যাকশন কি? ভগ্নাংশ বা ফ্র্যাকশন হচ্ছে 2/3, 1/5, -1/2, এরা হচ্ছে ভগ্নাংশ। তাহলে দেখো পূর্ণ সংখ্যা বা ইন্টিজারকে এখন আমরা আরেকভাবে ভাগ করব। পূর্ণ সংখ্যা বা ইন্টিজারকে ভাগ করব এখন কিসের ভিত্তিতে ভাগ করব? দেখো পূর্ণ সংখ্যাকে এখন আমরা যেভাবে ভাগ করব সেটা হচ্ছে তার অঋণাত্মকতা এবং ধনাত্মকতার ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক, আরেকটা হচ্ছে ঋণাত্মক। অঋণাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। তাহলে অঋণাত্মক কারা? অঋণাত্মকের ইংরেজি নাম হচ্ছে নন নেগেটিভ। নন নেগেটিভ। আর ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ নাম্বার কারা? নেগেটিভ নাম্বার হচ্ছে তোমার -∞ আপ টু -3, -2, -1, এরা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে অঋণাত্মক সংখ্যা কারা? অঋণাত্মক সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, এভাবে করে যাবে। অঋণাত্মক সংখ্যা 0, 1, 2, 3, 4 আপ টু +∞, এরা হচ্ছে কি? অঋণাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক সংখ্যা আর অঋণাত্মক সংখ্যা হচ্ছে কার প্রকারভেদ? পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের প্রকারভেদ। এবার আসি ভগ্নাংশকে প্রকারভেদ। ভগ্নাংশকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে দশমিক আর একটা হচ্ছে সাধারণ। এবার আসি আমরা অঋণাত্মক সংখ্যার প্রকারভেদে। অঋণাত্মক বা নন নেগেটিভ নাম্বার। প্রথম যেটা সেটা হচ্ছে ধনাত্মক এবং নিরপেক্ষ সংখ্যা। প্রথম যে প্রকারভেদটা সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক এবং নিরপেক্ষ বা নিউট্রাল নাম্বার। ধনাত্মক সংখ্যা কারা? ধনাত্মক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5 ... এভাবে করে এরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যার একটা প্রকারভেদ অঋণাত্মক সংখ্যা, সেখান থেকে ধনাত্মক আর নিরপেক্ষ সংখ্যাকে নিয়ে আসলাম। আর নিরপেক্ষ হচ্ছে 0, একমাত্র নিরপেক্ষ সংখ্যা 0। 0 নিয়ে আরেকটু আলোচনা আছে। 0কে বলা হয় জোড় সংখ্যা। 0কে জোড় সংখ্যা বলার পিছনে, 0কে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। 0কে জোড় সংখ্যা বলার পিছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে 0 দুইটি বিজোড় সংখ্যার মাঝখানে অবস্থিত। 0 দুইটি বিজোড় সংখ্যার মাঝখানে অবস্থিত, -1, 0, +1। তাহলে আমরা সাধারণ নলেজে জানি দুইটা বিজোড় সংখ্যার মাঝখানে একটা কি থাকে? জোড় সংখ্যা থাকে, যেখানে 1 এবং -1 দুইটি সংখ্যা হচ্ছে কি? বিজোড়। তাহলে দুইটি বিজোড়ের মাঝখানে 0টা হচ্ছে কি সংখ্যা? দুইটি বিজোড়ের মাঝখানে 0টা হচ্ছে জোড় সংখ্যা। সেই কারণে 0কে আমরা জোড় সংখ্যা বলতে পারি। আবার 0কে নিরপেক্ষ সংখ্যা বলতেছি, সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যার মধ্যে বা নন নেগেটিভ নাম্বারের মধ্যে ধনাত্মক বা পজিটিভ নাম্বার হচ্ছে 1, 2, 3 আপ টু +∞, এদেরকে বলা হচ্ছে পজিটিভ। আর 0কে বলা হচ্ছে নিরপেক্ষ বা নিউট্রাল নাম্বার। নিরপেক্ষ বা নিউট্রাল নাম্বার। তাহলে এরপরে আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে এই ধনাত্মক সংখ্যাকে আমরা আরেকটা নামে নামকরণ করতে পারি। ধনাত্মক সংখ্যাকে আমরা আরেকটা নামে নামকরণ করতে পারি, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা,
স্বাভাবিক সংখ্যা। তোমরা ক্লাস 9-10 যেটাকে পড়ে এসেছো সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মূলত তোমার বোঝানো হয় 1 ব্যতীত অন্য সকল সংখ্যাকে। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 ব্যতীত অন্য সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1 ব্যতীত অন্য সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। হ্যাঁ, আমি 1 কে কেন বাদ দিছি সেই লজিকটা বোঝাচ্ছি। এই 1 যেটা, 1 সংখ্যাটাকে বলা হয় নাম্বার অফ গড। নাম্বার অফ গড অথবা সৃষ্টিকর্তার নাম্বার। সৃষ্টিকর্তার সংখ্যা। যদিও কিছু কিছু গণিতবিদ 1 কে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত করছে, তারপর আমরা একটা নতুন বিষয় জেনে রাখলাম এই আর কি। তাইলে স্বাভাবিক সংখ্যার আলোচনা হচ্ছে এতটুকুই। এখন নিরপেক্ষ সংখ্যা চিনলাম আর স্বাভাবিক সংখ্যা চিনলাম। তাইলে এখন অঋণাত্মক সংখ্যার পরে আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভগ্নাংশ বা ফ্র্যাকশন। দুই প্রকার ভগ্নাংশকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করব। ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। একটা ভগ্নাংশ হলো সাধারণ আর একটা ভগ্নাংশ হলো দশমিক ভগ্নাংশ। দশমিক বা যেটাকে আমরা জানি ডেসিমেল। তাহলে সাধারণ ভগ্নাংশ কি? সাধারণ ভগ্নাংশ বলতে যেটাকে পি বাই কিউ আকারে লেখা যায় সেটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আমরা ফার্স্টেই পড়ছিলাম যেটাকে পি বাই কিউ আকারে লেখা যায় সেটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সাধারণ ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি? প্রথম যেটা সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত। আর একটা ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত। আর একটা ভগ্নাংশ হচ্ছে মিশ্র। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। সাধারণ ভগ্নাংশকে আমরা এই 3 ভাগে ভাগ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে সকল ভগ্নাংশের লব এর চেয়ে হর বড়। লবের চেয়ে হর বড়। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হলো 4/5। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। হর বড়, লব ছোট। আর অপকৃত এবং মিশ্র এই দুইটা শর্ত হচ্ছে লব বড়, হর ছোট। লব বড়, হর ছোট। তাহলে এই ভগ্নাংশের একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে অপকৃত আকারে যদি দেখাই সেটাকে 5/4, যেহেতু আমরা 4 আর 5 ইউজ করছি, 5/4 এটা হচ্ছে তার অপকৃত আকার। এটা হচ্ছে অপকৃত আকার। এবার এটাকে যদি মিশ্র আকারে দেখাই তাহলে সেটা কত আসবে? মিশ্র আকারে দেখাইলে সেটা হবে 1/সমস্ত 4/1। যেমন এটাকে মিশ্র ভগ্নাংশকে যদি অপকৃত আকারে দেখাতে চাই তাহলে ব্যাপারটা এরকম হবে। হর হচ্ছে তোমার 4, তাহলে কত হয়? 4 + 1। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশের অপকৃত আকারে প্রকাশ। তাহলে আশা করি আমরা
ভগ্নাংশের যে সাধারণ ভগ্নাংশ অংশ আছে সেটা আশা করি বুঝতে পারছি। এবার আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার আসো, দশমিক ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করব, দুইটা ভিত্তিতে টোটাল দশমিক ভগ্নাংশকে আমরা 4 ভাগে ভাগ করব। তাহলে সেটা কি? সেটা হলো দশমিক ভগ্নাংশকে আমরা সীমার ভিত্তিতে আর পৌনঃপুনিকতার ভিত্তিতে ভাগ করব। দশমিক ভগ্নাংশকে সীমার ভিত্তিতে দশমিক ভগ্নাংশকে সীমার ভিত্তিতে একটা ভাগ করব, আর একটা ভাগে ভাগ করব সেটা হচ্ছে পৌনঃপুনিকতার ভিত্তিতে। পৌনঃপুনিকতার ভিত্তিতে এবং সীমার ভিত্তিতে ভাগ করব। তাহলে পৌনঃপুনিকতার ভিত্তিতে আগে সীমার ভিত্তিতে শুরু করি। সীমার ভিত্তিতে দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার সসীম আর একটা হচ্ছে অসীম। সসীম দশমিক কি? সসীম দশমিক হচ্ছে, সসীম মানে আমরা একটু আগে পড়ছিলাম 2.50, কথার কথা এটা একটা সসীম দশমিক। দশমিকের পরে কয়টা ডিজিট বা কয়টা অঙ্ক আছে সেটা ফিক্সড, সেটা শেষ হয়ে গেল। আর অসীম দশমিক হচ্ছে 2.50 ডট ডট, এটা হচ্ছে অসীম দশমিক। তারপর পৌনঃপুনিকতার ভিত্তিতে আমরা সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আবৃত, আর একটা হচ্ছে অনাবৃত। তাহলে আবৃত দশমিকের एग्जांपल কি হতে পারে? আবৃত দশমিকের एग्जांपल হচ্ছে 3.333। এটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে আমরা মাথার উপরে এভাবে ডট দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেইন করব। আর অনাবৃত দশমিক কি? অনাবৃত দশমিক হচ্ছে 3.1415926 পাইয়ের যেটা ডেসিমেল ভ্যালু। তাইলে দশমিক সংখ্যাকে সীমার ভিত্তিতে আমরা সসীম দশমিক এবং অসীম দশমিকে প্রকাশ করলাম, এবং পৌনঃপুনিকতার ভিত্তিতে দশমিক সংখ্যাকে আমরা পৌনঃপুনিকতার ভিত্তিতে আবৃত এবং অনাবৃত এই দুই ভাগে ভাগ করলাম। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী টপিকে যাই। আমাদের পরবর্তী টপিক হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা পড়ার আগে আমরা একটা মোবাইল নাম্বার মনে রাখবো। মোবাইল নাম্বারটা হলো 4422322321। আমি আবার বলতেছি, সেটা হচ্ছে 4422322321। এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত তোমাদের লাগবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, এর বেশি প্রয়োজন নাই। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার একটা টেকনিক আবার বলতেছি। সেটা কি? টেকনিকটা হলো 4422322321। এবার দেখো, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। তারা কি কি? 2 3 5 7। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা একটু আগে ক্লাসের শুরুতে প্রথমে বলছিলাম, সেটা হচ্ছে যে সকল সংখ্যাকে 1 এবং সে সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এক কথায় যে সংখ্যার উৎপাদক 1 এবং সে নিজে, সেটাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার एग्जांपल 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 2 3 5 7, 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে 11 13 17 19, তারপর হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত হচ্ছে 23 29, এভাবে করে 91 থেকে 100 পর্যন্ত হচ্ছে কয়টা? কত? 97। তোমাদের এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা মনে রাখার টেকনিক হচ্ছে 4422322321। তারপর এখানে টোটাল 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এটা মনে রাখবা, টোটাল মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 100টি। 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তাহলে 25টা एग्जांपल এখানে দেওয়া আছে, এই एग्जांपलগুলো একটু মুখস্থ রাখবা। কারণ তোমার এমসিকিউতে বাস্তব সংখ্যা চ্যাপ্টার থেকে এমসিকিউটা এরকম হয়, নিচের কোনটি মৌলিক সংখ্যা, ওখানে 3টা অমৌলিক সংখ্যা দিয়ে একটা মৌলিক সংখ্যা দিতে পারে।
যেহেতু আমরা বেসিক ক্লাস, আমরা আজকে প্রশ্ন সলভ করব না, আমরা পরবর্তী ক্লাসে কোয়েশ্চেন সলভ করব। আসি সর্বশেষ একটা ডায়াগ্রাম নিয়ে, সেটা হচ্ছে দেখো দুনিয়াতে যত সংখ্যা আছে তারা সবাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। দুনিয়াতে যত সংখ্যা আছে তারা সবাই কি কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কেন? কারণ দুনিয়াতে যত সংখ্যা আছে তাদেরকে আমরা a প্লাস bi, কথার কথা আমি একটা এক্সাম্পল লিখি, 2 প্লাস 3i, এই ধরনের সংখ্যা তোমাদের জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়াবো। এই ধরনের সংখ্যা এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে জটিল সংখ্যা, এটা হচ্ছে জটিল সংখ্যা। বাট আমি যদি একটা বাস্তব সংখ্যা দেখি 2, এটাকেও জটিল আকারে প্রকাশ করা যাচ্ছে। কিরকম? 2 প্লাস i ইন্টু 0, 2 প্লাস i ইন্টু 0। তাহলে এটা কি আকার? এটা হচ্ছে বাস্তব সংখ্যার জটিল আকার। এটা হচ্ছে বাস্তব সংখ্যার জটিল আকার, বাস্তব সংখ্যার জটিল আকার। তাহলে বাস্তব সংখ্যাকে জটিল আকারে প্রকাশ করা যাচ্ছে, কিন্তু একটা জটিল সংখ্যাকে বাস্তব আকারেও প্রকাশ করা যায় কিনা সেটা একটু দেখি। আমরা যদি দেখি শুধুমাত্র 3i, এটাকে বলা হচ্ছে বিশুদ্ধ বাস্তব সংখ্যা, সরি বিশুদ্ধ জটিল সংখ্যা, এটাকে বলা হচ্ছে বিশুদ্ধ জটিল সংখ্যা, বিশুদ্ধ জটিল সংখ্যা 3i। অপরপক্ষে 2 প্লাস i ইন্টু 0, এটাকে বাস্তব সংখ্যার জটিল আকারে প্রকাশও বলা হয়, এটাকে বিশুদ্ধ বাস্তব, বিশুদ্ধ বাস্তবও বলা হয়। তাহলে দুনিয়াতে যত সংখ্যা আছে তারা সবাই কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের একটা পার্ট হচ্ছে রিয়েল বা রিয়েল নাম্বার প্লাস i ইন্টু 0 যেটা, আরেকটা পার্ট হচ্ছে কি ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার কোনটা? সেটা হচ্ছে a প্লাস bi, যেখানে b নট ইকুয়াল টু 0, a 0 হলেও b নট ইকুয়াল টু 0। পিওর ইমাজিনারি বিশুদ্ধ জটিল যেটা তোমাকে এখন পড়াইলাম সেটা হচ্ছে কি পিওর ইমাজিনারি, পিওর ইমাজিনারি নাম্বার। তারপর বাস্তব সংখ্যার ভিতরে আমরা পাইলাম রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা। আরেকটা পার্ট হচ্ছে ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। রেশনাল নাম্বারের ভিতরে আমরা পাইলাম ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ভিতরে আমরা একটু আগে পড়ছি, সেটা হচ্ছে হোল নাম্বার বা ধনাত্মক সংখ্যা, পূর্ণ ধনাত্মক সংখ্যা। এরপরে আমরা একটা পার্ট পাইছি ন্যাচারাল নাম্বার, ওই যে 1 2 3, ওখান থেকে 2 থেকে শুরু করে আমরা ন্যাচারাল নাম্বার পাইছি। তাহলে এই ডায়াগ্রামের মাধ্যমে সংখ্যার একটা প্রাথমিক প্রকাশ আইডিয়া পাইলাম। তো আজকের ক্লাসে আমরা মূলত বাস্তব সংখ্যা বা সংখ্যা রিলেটেড একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে এইচএসসি 26 ব্যাচের, যারা এখনো হায়ার ম্যাথ পড়া শুরু করে নাই বা যারা অলরেডি শুরু করে দিয়েছে, তাদের সবার সাথে ভিডিওটা শেয়ার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।